কাম অন এরিস, আমার সামনে এভাবে ফর্মালি বিহেভ। কথা শেষ করতে পারল না নীলিমা, তার আগে এরিস তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার এই ভয়ঙ্কর লাল চোখ জোড়া দেখে হৃৎপিণ্ড প্রায় লাফিয়ে উঠল নীলিমার। তবুও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখতে চেষ্টা করল সে। এরিস তার দিকে একইভাবে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে বলল, কল মি এরিস ভাইয়া, নট অনলি এরিস, আন্ডারস্ট্যান্ড? নীলিমা একটা শুষ্ক ঢোক গিলে বলল, ইয়াহ, আই এম আন্ডারস্ট্যান্ড। এরিস বিতৃষ্ণা সহকারে চোখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে ঘুরে আবারও ড্রিঙ্কস করতে লাগলো। নীলিমা কিছুক্ষণ খচখচ করে বলল, তুমি তো জানোই তোমার দাদি অর্থাৎ আমার নানি রিজওয়ানা খানের সম্মতিতেই আমি এবং আমার পরিবার আবারও খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে বিজনেস পার্টনার হিসেবে জয়েন করেছি। তাই আমাদের বিজনেস রিলেটেড অনেক কিছুই ডিসকাশন করতে হবে। এই জন্য আমাদের একসাথে টাইম স্পেন্ড করাটা জরুরি। তাছাড়া আগামীকাল একটা নামি দামি কোম্পানির সাথে আমাদের ইম্পর্টেন্ট বিজনেস মিটিং। নীলিমার কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগে এরিস নির্বিকার ভঙ্গিতে বলল, আমি বিজনেস নিয়ে একদম ইন্টারেস্টেড নই, স্পেশালি বাংলাদেশের বিজনেস তো একদমই নয়। আমি এখানে জাস্ট পড়ে রয়েছি শ্বেতাকে খুঁজে বের করার জন্য। আমার দৃঢ় বিশ্বাস ও এখন হয়তো বাংলাদেশে কোথাও আছে, অথচ আমি তাকে খুঁজে পাচ্ছি না। হয়তো আমার কাছ থেকে সে পালিয়ে বেড়াচ্ছে, সেজন্য। শেষ কথাটা বেশ ধীর ও কষ্টের সাথে উচ্চারণ করলো এরিস। কিন্তু নীলিমার এই কথাটা শুনে মনে যেন আগুন ধরে গেল। সে জ্বলন্ত দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে থেকে বলতে চেষ্টা করলো, আবার ওই শ্বেতা, ওই বীজটাকে আমি মেরে ফেলেও তোমার হৃদয় থেকে বের করতে পারিনি। আমি কি করলে তোমার মন থেকে সম্পূর্ণ মুছে ফেলতে পারবো ওর স্মৃতি? 6টা বছর তোমার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছি আমি, অথচ তুমি আমাকে ইগনোর করে ওই শ্বেতার অপেক্ষায় ছিলে। আর এখন যখন আমি আমার পথের কাঁটা পরিষ্কার করে তোমাকে পেতে চাইছি, তখনও তুমি ওকে ভুলতে পারছো না। ওই শালি মরে গিয়েও আমার পিছু ছাড়লো না। কিন্তু মনের কথা মনে রয়ে গেল নীলিমার। মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারল না সে। এরিসের দিকে ফিরে তাকাতে তার নজর গেল এরিসের গলার মধ্যে এখানে থাকা অ্যাডামস অ্যাপলটার দিকে, যেটা ড্রিঙ্কস করে বারংবার ঢোক গেলার ফলে উঠানামা করছে। সেদিকে নেশালা দৃষ্টিতে তাকিয়ে রইল নীলিমা। শরীরে কেমন একটা উত্তেজনা ছড়িয়ে পড়ছে তার। বারবার ইচ্ছে করছে অ্যাডামস অ্যাপলটার সাথে সাথে এরিসের সম্পূর্ণ শরীর জুড়ে নিজের স্পর্শের আধিপত্য চালাতে। সেই উদ্দেশ্য একবার সে হাত বাড়াতেও গিয়েছিল, কিন্তু তৎক্ষণাৎ এরিস তার পাশের চেয়ার থেকে নিজের স্যুট হাতে নিয়ে হন হন করে বাইরে বেরিয়ে গেল। নীলিমাকে সামান্যতম পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করল না সে। নীলিমা সেদিকে আহত দৃষ্টিতে তাকিয়ে থাকলেও পরক্ষণে তার মুখে ফুটে উঠল একটা শয়তানি হাসি। মনে মনে সে বিড়বিড় করল, আর কত আমার থেকে এভাবে পালিয়ে থাকবে এরিস? ধরা তো তোমাকে আমার কাছেই দিতে হবে। আমিও দেখি কতদিন তুমি আমার কাছ থেকে এভাবে দূরে দূরে থাকো। খুব মনোযোগ সহকারে সোনালী ফ্রেমে বাঁধানো ছবিটির দিকে তাকিয়ে রয়েছে শ্বেতা। ধপধপে ফর্সা বর্ণের সুন্দর দেহ, গড়ন ও লম্বা বাদামি চুলের হাস্যোজ্জ্বল মেয়েটিকে দেখতে ভীষণ প্রাণবন্ত উৎফুল্ল লাগছে, যেন মেয়েটি শ্বেতার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। মেয়েটি আর এই পৃথিবীর বুকে বেঁচে নেই, এটা ভাবতে শ্বেতার মনটা কেমন বেশি ওঠে। মেয়েটি চলে গেল, নিজের পরিচয়, পরিবার আর চেহারা দিয়ে গেছে শ্বেতাকে। ব্যাপারটা ভাবতেই কেমন এক অদ্ভুত উত্তেজনা বয়ে যায় শ্বেতার হৃদয়ে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ টের পেতেই ছবিটা টেবিলে নামিয়ে রেখে পেছনে তাকায় শ্বেতা। মিসেস সামিরা আবরার শেখ দাঁড়িয়ে আছেন। মধ্যবয়স্কা নারীটির মাঝে কোমল আর মাতৃসত্তা প্রবলভাবে লক্ষণীয়। শ্বেতা নিজে পুরোপুরি না পারলেও এই 3 মাসে তাকে একদম নিজের মেয়ের মতো আপন করে নিয়েছেন তিনি। আর সুস্থ হয়ে ওঠার পেছনে মিসেস সামিরা এবং মিস্টার লতিফের অবদান সবচেয়ে বেশি। মিসেস সামিরা এক পলক নিজের মেয়ের ছবিটির দিকে তাকিয়ে পুনরায় শ্বেতার পানে তাকালেন। তারপর তার গালে হাত রেখে বললেন, ওভাবে ছবিটার দিকে তাকিয়ে কি দেখছিলি মা? ওইটা তো তুই। শ্বেতা জানে কথাটা মিথ্যা, তবু কোনো প্রত্যুত্তর করল না সে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল মিসেস সামিরার পানে। মিসেস সামিরা আবারও বলতে লাগলেন, এই কয়েকটা বছর তুই ছিলে না, বুকটা একদম খাখা মরুভূমির মতো হয়ে গেছিল। এখন তুই ফিরে এসেছিস, আমার হৃদয়টা আবারও শীতল হয়ে গেছে। জানি তোর আগের কোনো কিছুই মনে নেই, কিন্তু কোনো ব্যাপার না, আস্তে আস্তে আগের মতো সব কিছু মানিয়ে নিতে পারবি তুই। তারপর একটু থেমে বললেন,
আগামীকাল থেকে আমাদের শেখ গ্রুপ অফ কোম্পানির সিইও এর দায়িত্ব পুনরায় কাঁধে তুলে নিবি তুই। আমি? তুই আমার নতুন করে সব দায়িত্ব বুঝে নিতে হবে তোকে। আর সবচেয়ে মজার বিষয় কি জানিস, প্রথম দিনই আমার প্রতিদ্বন্দ্বী অথবা সহযোগী কোম্পানি যাই বলিস, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সিইও এরিশ আহরার খান ও তাদের পার্টনার কোম্পানি মেরিয়ানা গ্রুপ অফ লিমিটেড সিইও মমতাহিনা খান নীলিমার সাথে আমাদের কোম্পানির সিইও অর্থাৎ তোর খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। প্রথম দিনই তোকে ভাজিমাত করতে হবে। জানি তুই হয়তো কোম্পানির দায়িত্ব সম্পর্কে সব কিছু ভুলে গেছিস, কিন্তু এই কদিন তোর বাবা তোকে যা বুঝিয়েছে আশা করি তাতেই তুই সবটা সামলে নিতে পারবি। না হলে আমি তো আছি। বেস্ট অফ লাক মামনি। বলে শ্বেতার গালে একটা চুমু খেয়ে হাসি মুখে রুম থেকে বেরিয়ে গেলেন মিসেস শামিরা। ওদিকে শ্বেতা এতক্ষণ নির্বিকার থাকলেও পরক্ষণে মনে মনে কিছু একটা ভেবে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সে মনে মনে বিড়বিড় করে বলল, শিকার তাহলে নিজে থেকেই আমার খাঁচায় ধরা দিতে এসেছে। এবার শুরু হবে আসল খেলা। তোমাদের মুখোমুখি হতে আমি প্রস্তুত মিস্টার অ্যান্ড মিস খান। শেখ গ্রুপ অব কোম্পানিজ বাংলাদেশ এবং কানাডার একটা প্রখ্যাত কোম্পানি, যেটি প্রতি বছরই বাংলাদেশের সেরা কোম্পানিগুলোর তালিকায় শীর্ষ অবস্থানে থাকে। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কোম্পানির সাথে এটার প্রতিযোগিতা হয় সবচেয়ে বেশি। এই কোম্পানি পরিচালনা করে থাকে শেখ পরিবার। শুরু থেকে লতিফ আবরার শেখ এই কোম্পানি পরিচালনা করলেও মাঝখানে 3টা বছর তার একমাত্র মেয়ে মাহিরা শেহরিক শেখ কোম্পানি পরিচালনার দায়িত্ব নেয়। খুবই দক্ষভাবে কোম্পানি পরিচালনা করেছিল সে, যার দরুন খুব দ্রুত কোম্পানির শীর্ষ অবস্থানে উঠতে থাকে। তার মৃত্যুর পর পুনরায় লতিফ আবরার শেখকে আবারও কোম্পানির দায়িত্ব বুঝে নিতে হয়। তাকে সাহায্য করতেন মিসেস সামিরা আবরার শেখ। আবার সে কোম্পানির দায়িত্ব নেবে স্বয়ং শ্বেতা মুবাশশিরা ওরফে মাহিরা শাহরিয়ার শেখ। তখন গোধূলির লগ্ন, আকাশে বিরাজ করছে রক্তিম আভা। সারাদিনের তীব্র উষ্ণতার পরে মুহূর্তে প্রকৃতি জুড়ে বইছে হালকা শীতল হাওয়া। পাখিরা দলবদ্ধভাবে নিড়ে ফেরার তাগিদে ব্যস্ত। ঠিক এমনই সময় ঢাকার ব্যস্ত রাস্তায় ফুটপাত দিয়ে হাতে একগুচ্ছ লাল গোলাপ, একটা ব্ল্যাক ডায়মন্ড জুয়েলারির বক্স হাতে নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে ইহান। মাঝ রাস্তায় হঠাৎ করে তার গাড়িটা নষ্ট হয়ে যায়। সে সাথে রাস্তায় অবস্থান করছে সুবিশাল জ্যামের বহর। অথচ তাকে নির্দিষ্ট সময়ে বাসায় ফিরতে হবে, কারণ আজ তার আর শুভ্রার হাফ ম্যারেজ অ্যানিভার্সারি। সেই উদ্দেশ্যে সে শুভ্রাকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছে। এজন্য ভালোবেসে সামান্য এই আয়োজন। তখনই তার হাঁটার মাঝখানে হঠাৎ আবির্ভাব ঘটে সোনালিকার। মেয়েটা এক প্রকার তার পথ রোধ করে দাঁড়িয়ে আছে, অথচ তার মুখে নির্বিকার ভাব স্পষ্ট প্রতীয়মান। আমার পথ ছাড়ো সোনালিকা, কঠোর স্বরে কথাটা বলল ইহান। তবে সোনালিকা একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। ইহান বিরক্ত হয়ে সোনালিকাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে সে আবারও সামনে চলে আসে। তারপর আপাদমস্তক ইহানকে একবার লক্ষ্য করে সে পিছল হাসে বলে উঠল, খুব তাড়া মনে হচ্ছে তোমার। হাতে তো আবার দেখি উপহার সামগ্রী, বউকে দিবে নাকি? কই, আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তো আমাকে নিজে থেকে কোনো ধরনের গিফট দাওনি। ইহানের এই মুহূর্তে সোনালিকার সাথে কথা বলতে একটু ইচ্ছা করছে না। ভীষণ বিরক্ত অনুভব করছে সে। তবু সে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, উপহার প্রিয় মানুষের জন্য মন থেকে দিতে হয়, আর তুমি কখনো আমার প্রিয় মানুষ ছিলেই না, তাই তোমাকে নিজে থেকে উপহার দেওয়ার প্রয়োজন বোধ করিনি কখনো। আর তুমি তো আমার কাছ থেকে উপহার আদায় করে নিতে, তোমায় আবার নিজ থেকে দিতে হয়েছিল কখন? পেয়েছো তোমার প্রশ্নের উত্তর। এবার হ্যাপি? এখন আমার রাস্তা ছাড়ো বলছি। কথাগুলো বলে ইহান নিজে থেকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে হঠাৎ করে সোনালিকা তার বুকের উপর হামলে পড়ে। এমনভাবে সে ঝুঁকে পড়েছিল যেন দেখে মনে হবে সেটা অ্যাক্সিডেন্টলি ঘটেছে। ইহান তৎক্ষণাৎ তাকে ধাক্কা মেরে দূরে ঠেলে দেয়। সোনালিকা সোজা হয়ে দাঁড়িয়ে চেহারা একটি দুঃখিত ভাবে নিয়ে তড়িঘড়ি করে ন্যাকামো স্বরে বলতে লাগলো, আই এম সো সরি ইহান, আমি আসলে ইচ্ছে করে এমনটা করিনি, অ্যাক্সিডেন্টই ঘটে গিয়েছে। ইহান কোনো কথা না বলে মুখে একটা তীব্র বিরক্ত ভাব ফুটিয়ে নিজের শার্টে ধরে লেগেছে এমনভাবে ছেড়ে সোনালিকাকে পাশ কাটিয়ে গটগট করে চলে গেল। ইহান চলে যেতেই সোনালিকার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। তাড়াহুড়ায় ইহান একটা বারও নিজের বুকের বাপাশের শার্টের কলারের দিকে খেয়াল করেনি। সেখানে সোনালিকার ঠোঁটের লাল রঙা লিপস্টিকের দাগ লেপটেছিল। সোনালিকা মনে মনে একটা শয়তানি হাসি হেসে বিড়বিড় করে বলল,
এবার দেখি তোমার প্রিয়তমা স্ত্রী তোমাকে ঠিক কতটুকু বিশ্বাস করে, মিস্টার ইহান ইয়াফি হায়দার। এদিকে শুভ্রা ল্যাভেন্ডার কালারের একটা হাফ সিল্ক সুতির শাড়ি পরেছে, সেই সাথে হালকা সাজগোজ এবং চুলের খোপায় গেঁথেছে একটি বেলি ফুলের গাজরা। আয়নায় বারবার নিজেকে দেখে মুচকি মুচকি হাসছে সে। আজকে তার আর ইহানের হাফ ম্যারেজ অ্যানিভার্সারি, সেটা তার স্পষ্ট মনে আছে। ইহানকে সারপ্রাইজ দিবে বলে সে ঠিক করে রেখেছে। যদিও ইদানিং তার সবসময় মন খারাপ থাকে, তবুও আজকের দিনটা অত্যন্ত ইহানের জন্য স্পেশালি সেলিব্রেট করতে চায় সে। কলিং বেলের আওয়াজ পেতেই তড়িঘড়ি করে হাসি মুখে দ্রুত দরজা খুলে দিল শুভ্রা। তাতেই তার চোখে পড়ল হাস্যোজ্জ্বল ইহানকে। তার এক হাত লাল গোলাপের গুচ্ছ এবং অপর হাত কালো একটি ডায়মন্ডের জুয়েলারি বক্স। শুভ্রা অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। ইহান শুভ্রার কপালে একটা চুমু খেয়ে আলতো হেসে বলল, হ্যাপি হাফ ম্যারেজ অ্যানিভার্সারি মাই বেলাভড কুইন। পরক্ষণে শুভ্রাও হেসে ফেলল। ইহানের বুকে মুখ লুকিয়ে আলতো কণ্ঠে বলল, তোমার এই দিনটার কথা মনে ছিল? আমাদের স্পেশাল দিনটার কথা আমি কি করে ভুলে যাই বলো তো? বলে হাতে থাকা উপহার সামগ্রীগুলো শুভ্রার হাতে দিল ইহান। তাতে শুভ্রার সুন্দর মুখশ্রী আরো চকচক হয়ে উঠল। সেটা দেখে ইহানের হৃদয় আরো শীতল হয়ে গেল। শুভ্রা বলল, এগুলো কিসের জন্য দরকার ছিল? দরকার ছিল সুইট বাটারফ্লাই, তোমার মুখে হাসি ফোটানোর জন্য। আমি সব করতে পারি। হয়েছে হয়েছে, এইবার ওয়াশরুম থেকে দ্রুত ড্রেস চেঞ্জ করে এসো, যাও। তোমার জন্য আমার সাথে ম্যাচিং কালারের পাঞ্জাবি পায়জামা আমি বিছানার উপর রেডি করে রেখেছি। ইহান শুভ্রাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই শুভ্রার হঠাৎ নজরে পড়ল তার শার্টের বাম পাশের কলারে থাকা লাল রঙের চিহ্নটির দিকে। মুহূর্তে হাতে ধরে ইহানকে থামিয়ে দিল সে। তারপর কলারের ভালো মতো দৃষ্টি নিবদ্ধ করতে খেয়াল করল সেখানে কোনো নারীর একজোড়া ঠোঁটের লাল রঙা লিপস্টিকের আকৃতি। সেই সাথে ভেসে আসছে একটা মেলি পারফিউমের সুঘ্রাণ। শুভ্রাকে ভ্রুকুচকে নিজের শার্টের কলারের দিকে তাকাতে থাকতে দেখে ইহান নিজেও নিয়ে সেদিকে তাকালো। তারপর জিনিসটা দেখে নিজেও অবাক হয়ে গেল সে। তারপর কিছু একটা ভেবে সে তড়িঘড়ি করে শুভ্রার উদ্দেশ্যে অস্থির কণ্ঠে বলে উঠল, তুমি যেমনটা ভাবছো এমন কিছুই নয়, বিশ্বাস করো, আমি সব ঘটনা তোমাকে খুলে বলছি। তবুও শুভ্রাকে কথা বলতে না দেখে ইহান বিব্রত হয়। তার হৃৎপিণ্ড কেমন যেন লাফিয়ে ওঠে। সে শুভ্রার দুই বাহু ধরে দৃঢ় কণ্ঠে বলে, তুমি আমার কথা বিশ্বাস করছো তো শুভ্রা? পরক্ষণে শুভ্রা ফিক করে হেসে উঠল। খিলখিল করে হেসে ইহানের গায়ের আলতো চাপড় দিয়ে বলল, তুমি ভাবছো আমি তোমাকে সন্দেহ করছি? কাম অন ইহান, আমি ওইসব টিপিক্যাল ওয়াইফদের মতো একদমই নই, বুঝলে? আসলে তখন হয়েছিল কি? তোমার সব কথা আমি পরে শুনছি, আগে যাও ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে আসো। আমাদের এমন একটা স্পেশাল মুহূর্তে ওইসব বাজে বাজে কথা বলে মোমেন্টটাকে নষ্ট করো না প্লিজ। ইহান শুভ্রার দিকে মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার ঠোঁট বেশ গাঢ় করে একটা চুমু খেল। তারপর তাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, ইউ আর দ্য বেস্ট ওয়াইফ ইন দ্য ওয়ার্ল্ড সুইট বাটারফ্লাই। এভাবেই সারা জীবন আমার উপর ভরসা করে রেখো, কখনো অবিশ্বাস করো না আমায়। ইহানের বুকে মুখ লুকিয়ে শুভ্রা আলতো কণ্ঠে জবাব দিল, অবশ্যই, তুমিও কখনো আমায় ভুল বুঝো না, কেমন? বুঝবো না? আচ্ছা, তুমি এত তো কিছু মাস যাবৎ সাউথ কোরিয়া যাচ্ছ না, এটা নিয়ে পরে কোনো প্রবলেম হবে না? ইহান একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমায় এই অবস্থায় রেখে কিভাবে যেতাম? আমার কাছে তোমার প্রায়োরিটি সবার আগে। তবে কি? সামনের সপ্তাহে হয়তো যেতে হতে পারে, কিন্তু তুমি চিন্তা করো না, এবার তোমায় আর বাবা মাকে সাথে করে নিয়ে যাব আমি। সেখানে আমরা সবাই একসাথে থাকবো। আমি কিন্তু কিছুদিন পর পর বিডিতে এসে বাবা মা আর চাচুদের সাথে দেখা করে যাব। তারপর একটু থেমে বলল, ওখানে আমাদের বিয়ের ব্যাপারে অ্যানাউন্স করে দেবে। ইহান কিছুক্ষণ চুপ থেকে বলল, আর 2-2.5 বছর পরে আমার ব্যান্ডের কার্যক্রম শেষ হয়ে যাবে, ততটুকু সময় পর্যন্ত। শুভ্রা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পেরেছি ইহান। ইহান শুভ্রার মুখে 2 হাত রেখে অপরাধী কণ্ঠে বলল, তুমি রাগ করনি তো? ওখানে বাবা মায়ের সাথে তুমি একসাথে থাকবে, আমি নিয়মিত তোমাদের সাথে দেখা করতে আসবো। শুভ্রা হেসে বলল, আরে না পাগল, আমি বুঝতে পারছি তোমার পরিস্থিতি। এখন তাড়াতাড়ি যাও, ড্রেস চেঞ্জ করে এসো।
এমনিতেই অনেক লেট হয়ে গেছে। ইহান মুচকি হেসে বিছানা থেকে পাঞ্জাবি পাজামা নিয়ে ড্রেস চেঞ্জ করতেই ওয়াশরুমে চলে যায়। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মধ্যে যখন কারো কুদৃষ্টি চোখে পড়ে কিংবা সন্দেহ বা অবিশ্বাসে দানা বাঁধে, তখন সেটা একটা সুন্দর ও স্বাভাবিক সম্পর্ককে বিষাক্ত করে তোলে। কিছুদিন আগে একটা বইয়ে ওই কটা লাইন পড়েছিল শুভ্রা। হঠাৎ করে এই মুহূর্তে তার ওই কথাগুলো কেন যেন ভীষণভাবে মনে পড়ল। তবে কি তার ইহানের মাঝেও কোনো দেয়াল আসতে চলেছে? কখনো না, এমনটা কখনোই হতে পারে না। তার আর ইহানের সম্পর্ক অনেক মজবুত। এসব ভেবে শুভ্রা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে গ্রুপ অফ কোম্পানিজ এর বিশাল বড় কনফারেন্সের রুমে অত্যন্ত জাঁকজমক সহকারে খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত হবে বাংলাদেশের শীর্ষস্থানের 3 বিখ্যাত কোম্পানি। তাদের মাঝে বেশ কয়েকটা বড় বড় প্রজেক্ট নিয়ে ডিল সম্পন্ন হবে, যা 3টা কোম্পানির জন্য খুবই লাভজনক। খুবই নাটকীয় ভঙ্গিতে একটা ব্ল্যাক কালারের রোলস এসে থামলো সে গ্রুপ অফ কোম্পানিজ বিল্ডিংয়ের সামনে। তার পেছনে এসে থামলো আরও কয়েকটি রোলস রয়েস। পেছনে গাড়ি থেকে দ্রুত একজন বডিগার্ড বেরিয়ে এসে সামনের গাড়িটির ব্যাক সিটের দরজা সসম্মানে খুলে দিল। মুহূর্তে সেখান থেকে বেরিয়ে এলো একজোড়া দাম্ভিক পদযুগলের অধিকারী সত্তা। ব্ল্যাক শার্ট, ডার্ক ব্রাউন কালার স্যুট, জিন্স আর সানগ্লাস পরিহিত অবস্থায় গাড়ি থেকে সদম্ভ ভঙ্গিতে নামলো এরিস। সানগ্লাসের ভেতর থেকে ইগল দৃষ্টিতে চারপাশে একবার নজর বুলিয়ে নিল সে। এরপর দুহাতে নিজের পরনের স্যুটটি আর একটু ঠিকঠাক করে নিল সে। তাতে চকচক করে উঠল তার বাম হাতে থাকা রোলেক্স মডেলের দর্শনীয় রিস্ট ওয়াচটি। স্পাইক করে রাখা লাইট ব্রাউন সিল্কি চুলগুলোর সাথে 2 গা জুড়ে থাকা ট্রিম করা চাপদাড়িটা তার সুশ্রী মুখটাকে আরো কয়েক গুণ সুদর্শন করে তুলেছে। এরপর এরিসের রাজকীয় ও দাম্ভিক ভঙ্গিতে হেঁটে যাওয়া এবং মুখের গম্ভীর অভিব্যক্তি তার ব্যক্তিত্বকে দান করেছে অনন্য মাধুর্যতা। তার পিছু পিছু আসতে লাগলো কালো পোশাকধারী অসংখ্য গার্ড এবং কর্মচারীরা। সেখানে দাঁড়ানো সাংবাদিকরা তার ফটো নেয় এবং তার সাথে কথা বলার চেষ্টা করলে বডিগার্ডরা তাদেরকে আটকে দেয়। তবু এরিসের যথাসম্ভব ফটো ক্লিক করে নেয় সাংবাদিকরা। এরিসের প্রস্থানের কিছুক্ষণ পরে সেখানে এসে থামলো একটা রেড টয়োটা কার। সেখান থেকে রেড বডিকন গাউন পরিহিত অবস্থায় ভারী মেকআপে সজ্জিত এবং খোলা চুলের অধিকারিণী নীলিমাকে বেরিয়ে আসতে দেখা গেল। আজকের মিটিংয়ে ড্রেস কোডের সাথে তার এই পোশাকটি বড্ড বেমানান লাগলেও কেউ কোনো কিছু বলার সাহস পেল না। পেছনের গাড়ি থেকে তার কর্মচারী ও বডিগার্ডরা বেরিয়ে এসে চুপচাপ তার পেছন পেছন চলতে লাগলো। সাংবাদিকরা তারও ছবি নেওয়া ও কথা বলার চেষ্টা করলে নীলিমা তাদেরকে ইগনোর করে ভেতরে চলে যায়। কারো কোনো প্রশ্নের উত্তর দেন আসে। এরিসা নীলিমার প্রস্থানের পর সেখানে অত্যন্ত কর্কশ আওয়াজে এসে থামলো একটি হোয়াইট কালারের মার্সিডিজ বেঞ্চ। তার পিছু পিছু আরও 3টি গাড়ি এসে থামলো। একজন বডিগার্ড পেছনে গাড়ি থেকে বেরিয়ে এসে সামনের গাড়িটির ব্যাক সিটের দরজা খুলে দিল। দরজা খুলতে সেখান থেকে বেরিয়ে এলো পেন্সিল হিল পরিহিত একজোড়া শুভ্র মসৃণ পদযুগল। তারপরেও দৃশ্যমান হলো অফ হোয়াইট ক্রপ টপ, তার উপর স্কাই ব্লু কালারের স্যুট জিন্স পরিহিত অবস্থায় চুলে বাটারফ্লাই কাট দেয় এক সুদর্শনা রমণী, যার দৈহিক সৌন্দর্য এবং চেহারা দৃঢ় ব্যক্তিত্বময় গম্ভীর অভিব্যক্তি উপস্থিত সাংবাদিকদের নজর কেড়ে নিল। একের পর এক ক্যামেরা ক্লিক ধ্বনির আওয়াজে ধ্বনিত হতে লাগলো চারিপাশ। বডিগার্ডরা সাংবাদিকদের তার থেকে দূরে সরিয়ে নিতে চাইলে সে হাত তুলে তাদেরকে বাধা দিল। তারপর সাংবাদিকদের একের পর এক প্রশ্নের স্মার্টলি উত্তর দিয়ে সে সকলের উদ্দেশ্যে একটা সূক্ষ্ম বাঁকা হেসে ছুড়ে দিয়ে দ্রুত ভেতরে চলে গেল। তার পিছু পিছু এলো তার বডিগার্ড এবং কর্মচারীরা। তাদের চলার মাঝে ভিড়ের মধ্যে একজন কর্মচারীর ওপর একজন কর্মচারীকে ফিসফিস করে কথা বলতে শোনা গেল। মাহিরা ম্যামের না অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি যতদূর জানি উনি নাকি মারা গিয়েছিলেন। তাহলে উনি এত বছর পরে ফিরে এলেন কি করে? অপর কর্মচারী উত্তর দিল, কি জানি, তবে মিস্টার লতিফ আবরার শেখ কিছুদিনের মধ্যে একটা মিটিং কনফারেন্স ডেকে সবটা ক্লিয়ার করবেন বলে ঘোষণা দিয়েছেন। সেই পর্যন্ত এই বিষয় নিয়ে চুপচাপ থাকার আদেশ দিয়েছেন তিনি। দুজন কর্মচারী নিজেদের আলাপচারিতা বন্ধ করে মাহিরা শেখের পিছু পিছু যেতে লাগলো। মিটিং কনফারেন্স রুমে নিজের জন্য নির্ধারিত করে রাখা ডেস্ক চেয়ারে অতি অনিচ্ছা সত্ত্বেও বসে রয়েছে এরিস। তার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে সে এখানে আসতে কতটা নিষ্পৃহ ছিল। তবুও দাদি কথা রাখতে বাধ্য হয় তাকে এখানে আসতে হয়েছে। গার্ডে বারবার তাদের বসে এই অবস্থা দেখে ঢোক গিলছে।
কখন না আবার তাদের বস বিরক্ত হয়ে এখানেই একটা তুলকালাম কাণ্ড বাড়িয়ে দেয়। এরিস নিজের বিরক্তি থাকতে এক নাগারে ফোন স্ক্রল করে যাচ্ছে। কিছুক্ষণ পর পর হাত ঘড়ির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে এদিক ওদিক তাকাচ্ছে। মিটিংয়ে বলতে গেলে সবাই উপস্থিত, শুধুমাত্র শেখ গ্রুপ সিইও মাহিরা শেহরিশ শেখ ব্যতীত। টাইম নিয়ে সবসময় কনসার্ন থাকা এরিসের মাহিরার এই বিলম্ব একদমই সহ্য হচ্ছে না। তবুও দাঁতে দাঁত চেপে সে সব সহ্য করে যাচ্ছে। নীলিমা এরিসের পাশের চেয়ারটায় বসে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে বলল, এরিস, আর ইউ ওকে? এরিস কোনো জবাব দিল না। তবুও নীলিমা নিজে থেকেই বলল, তুমি শুধু শুধু আমাকে একা ফেলে রেখে এসেছিলে। আমরা দুজন একসাথে আসলে কি এমন হতো? এরিস চোয়াল শক্ত করে কেবল বলল, জাস্ট শাট ইউর মাউথ টাফার। অপমানের মুখ থমথম হয়ে গেল নীলিমার। তবুও নিজেকে যথাসম্ভব সামনে নিল সে। একবার আশেপাশে তাকিয়ে দেখলেও কেউ তার এমন অবস্থার দৃশ্য পর্যবেক্ষণ করছে কিনা, কিন্তু সবাইকে নিজেদের খেয়াল থাকতে দেখে নীলিমা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নির্দিষ্ট সময়ে 10 মিনিট অতিক্রান্ত হয়ে গেল। যখন মাহিরা এলো না তখন এরিস কারো কোনো পরোয়া না করে দ্রুত গতিতে হন হন করে বাইরে বেরিয়ে যেতে থাকলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। তখনই কারোর সাথে তীব্র গতিতে একটা ধাক্কা লাগলো তার। কড়া পারফিউমের গ্রানে আচ্ছাদিত একটা কোমল মেয়েলি শরীর এরিসের বলিষ্ঠ ও শক্ত দেহের ধাক্কায় পড়ে যেতে নিলে এরিস 2 হাতে তার কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নেয়। ফলশ্রুতিতে মেয়েটা তার বুকে আছড়ে পড়ে। এরিস তার শরীরে খুব কাছাকাছি থাকায় খুব চেনা একটা ঘ্রাণ অনুভব করে সে। মুহূর্তে স্থান কাল ভুলে অনেকটা উন্মাদের মতো তরুণীটির গায়ের ঘ্রাণ নিতে থাকে সে। তরুণীটিও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর প্রায় ধাক্কা দিয়ে এরিসের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সে। এরিস মেয়েটির প্রতি ভীষণ মত্ত থাকায় শক্ত করে তাকে আটকে রাখতে পারেনি, তাই তার ধাক্কায় কিছুটা দূরে সরে যায় সে। এরিস তরুণের দিকে হতবিহ্বল নয়নে তাকালে কিছু মুহূর্তের জন্য তাদের দুজনের চোখাচোখি হয়। হালকা ধূসর বর্ণের চোখ জোড়ার সাথে গাঢ় বাদামি চোখ জোড়া মিলিত হতে একটা অদৃশ্য কম্পন অনুভব করে দুজন। ফ্যাল করে একে অপরের দিকে তাকিয়ে থাকে অনেকটা মুহূর্ত। তরুণী নিজেকে ধাতস্থ করে এরিসের দিকে নিজের ডান হাত বাড়িয়ে দিয়ে ঠোঁটের কোণে একটা তীর্যক হাসি ফুটিয়ে তুলে বলল, হাই, I'm Mahira Sehrish Sheikh, CEO of Sheikh Group and Companies. And who are you? এরিসের কয়েক মুহূর্ত সময় লাগলো নিজেকে পুনরায় বাস্তবতায় ফিরিয়ে আনতে। বুকের মাঝে কেমন একটা অদ্ভুত কম্পন শুরু হয়ে গেছে তার। মাহিরা তখনও সেভাবে হাত বাড়িয়ে রয়েছে তার দিকে। এরিস এক মুহূর্ত সেদিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে তার হাতটা স্পর্শ করতেই আরেক দফা চমকে উঠল। এই স্পর্শ যে তার খুব চেনা। তবু শীতল কণ্ঠে এরিস বলল, হাই, দিস ইজ এরিশ আহরার খান, সিইও অফ খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। কথাটা বলে মাহিরার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল এরিস। হাত ছাড়ার কথা যেন সে ভুলেই গিয়েছে। মাহিরা হাত ছাড়াতে নিলেও সে শক্তভাবে সেটা ধরে রেখেছে। মাহিরা দাঁতে দাঁত চেপে কিছুটা শক্ত আওয়াজে বলল, আমার হাতটা প্লিজ ছাড়ুন মিস্টার খান। ততক্ষণে নীলিমা এসে তাদের দুজনের পাশে দাঁড়িয়েছে। এরিসের এভাবে মাহিরার হাত ধরে থাকায় সে ভীষণ বিরক্ত হলো। এরিসের হাতটা এক প্রকার টান দিয়ে ছাড়িয়ে নিল সে। তাতে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে নীলিমার মানে তাকালো মাহিরা। তার চোখ জোড়ায় অদৃশ্য এক স্ফুলিঙ্গ জ্বলে উঠল যেন। এরিস এতে যথেষ্ট বিরক্ত হলো। তবে নীলিমা সেসবে খুব একটা পাত্তা না দিয়ে মাহিরার দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, হ্যালো, মুমতাহিনা খান নীলিমা, সিইও অব ম্যারিয়ানা গ্রুপ অব লিমিটেড। মাহিরা হাত মেলালো না। নীলিমার দিকে সেভাবেই তাকিয়ে থাকতেই হঠাৎ করে একটা ক্লার্ক সেদিকে কফির ট্রে নিয়ে ঢুকেছিল। মাহিরা দ্রুত সেটা হাতে নিয়ে হঠাৎই পা পিছলে যাবার ভান করলো। তাতে ধোয়া ওঠা গরম কফিটা সোজা নীলিমার মুখে গিয়ে পড়ল। মুহূর্তে 2 হাতে মুখ চেপে ধরে যন্ত্রণার আর্তনাদ করে উঠল নীলিমা। উপস্থিত সকলেই এতে হতবিহ্বল হয়ে গেল। এদিকে মাহিরা নাটক করে কিছুটা ন্যাকা কণ্ঠে বলে উঠল, I'm so sorry মিস নীলিমা, আমি আসলে ইচ্ছে করে এমনটা করিনি। আমি এক্সট্রিমলি সরি। নীলিমার প্রচণ্ড রাগ উঠলেও সে এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থাতে ছিল না। তার মুখ প্রচণ্ডভাবে জ্বলছিল। তার গার্ড দ্রুত ছুটে এসে বলল, আপনি এই মুহূর্তে মিটিং করতে পারবেন না ম্যাম, দ্রুত হসপিটালে চলুন, আপনার প্রপার ট্রিটমেন্টের দরকার। নীলিমা প্রথমে না করতে চাইলেও পরক্ষণ এরিসের গম্ভীর আদেশে
তাকে যেতে বাধ্য হতে হলো। যাওয়ার আগে মাহিরার দিকে কঠিন দৃষ্টি ফেলতে ভুলল না সে। এদিকে মাহিরা মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে বলল, এটুকুতে ক্লান্ত হয়ে গিয়েছিস স্টুপিড? এটা তো সবে শুরু। দেখ তোর জন্য সামনে কি কি অপেক্ষা করছে আরো। কথাগুলো ভেবে মাহিরা অত্যন্ত স্টাইল সহকারে এগিয়ে গিয়ে নিজের ডেস্ক চেয়ারে গিয়ে বসলো। অথচ এরিস তখনও সেভাবেই দাঁড়িয়ে থেকে নির্বিকারভাবে মাহিরাকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে। গভীর ভাবনায় নিমজ্জিত তার সুচতুর মস্তিষ্ক। এদিকে ফারহান এরিসের কাছে ছুটে এসে তাকে সিটে যাওয়ার জন্য অনুরোধ করল। এরিস অত্যন্ত ধীর গতিতে নিজের চেয়ারে গিয়ে বসলো। তখনও তার নজর মাহিরার দিকে স্থির। মিটিং শুরু হয়ে গেছে। মাহিরা এবং তার কর্মচারীরা একের পর এক বক্তব্য এবং প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছে। অথচ এরিস সম্পূর্ণ নির্বিকার। তার সম্পূর্ণ দৃষ্টি এবং মনোযোগ তখনও মাহিরার দিকে স্থির। তার কোম্পানির পক্ষ থেকে ফারহান এবং তার কর্মচারীরা সবটা সামলে নিচ্ছে। অথচ পুরোটার সময় এরিসের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়েছিল মাহিরা শেহরিশ শেখ। স্যার, আজকে পুরোটা সময় আপনাকে এরকম অন্যমনস্ক লাগছিল কেন? ফারহানের প্রশ্নে ঘোর ভাঙে এরিসের। মিটিং ততক্ষণে শেষ হয়ে গিয়েছে। সকালে নিজ নিজ গাড়ি করে ফিরে গিয়েছে গন্তব্যে। অথচ এরিস তখনই নিজের গাড়ির দরজায় এর কাছে হেলান দিয়ে এক মনে কি যেন চিন্তা করে যাচ্ছিল। এরিস একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের কোণে চেপে ধরল। মুখে সেই চিরাচরিত ধারালো গম্ভীরতা এবং দৃষ্টি জুড়ে তীক্ষ্ণতা বিরাজমান। তখনও তার মস্তিষ্ক এক ধ্যানে কিছু একটা ভেবে যাচ্ছে। এরিস শীতল কণ্ঠে বলল, ওই মেয়েটার ব্যাপারে সব ডিটেলস খুঁজে বের করো। কোন মেয়েটা স্যার? এরিস এক নজর তীক্ষ্ণ দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে হাসকে স্বরে বলল, মাহিরা শেহরিশ শেখ। ফারহান এরিসের হঠাৎ মাহিরা শেহরিশ শেখকে নিয়ে ভাবার জন্য চিন্তায় পড়ে গেল। তার জিজ্ঞেস করতে ইচ্ছা হলো এরিসের এরকম মাহিরার ডিটেলস জানার কারণ কি। তবে সাহসের অভাবে কিছু বলতে পারল না সে। তবে সে এরিসকে দ্রুত মাথা নাড়িয়ে সম্মত জানালো। এরিস সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আকাশের দিকে তাকে বিড়বিড় করে বলল, ওই মেয়েটার মাঝে আমি আমার এডিকশনের শরীরে গ্রাণ খুঁজে পেয়েছি। তার চোখ জোরে আমার এডিকশনের চোখ জোরে দৃষ্টি, তার চোখ জোরে আমার এডিকশনের চোখ জোরে দৃষ্টির ছাপাত আমি দেখতে পেয়েছি। অথচ তার আগের দৃষ্টি ছিল কোমল, মায়া ভরা, আর এখনকার দৃষ্টির ধারালো তীক্ষ্ণ। সে যেমনই হোক, তার স্পর্শ চিন্তা আমার একটুও কষ্ট হয়নি। হোক না তার বাহ্যিক রূপ আলাদা, আমি খুঁজে বের ঘুরিয়ে ছাড়ব। আমার এডিকশনের সাথে মাহিরা শেহরিশ শেখের এতটা মিল কি করে হলো? অপরদিকে চলন্ত গাড়িতে বসে বাহিরের যান্ত্রিক শহরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্বেতা। তার মুখভঙ্গি নির্বিকার, চোখ দুটো শুষ্ক। অথচ ভেতর জুড়ে বয়ে চলেছে এক পরিশ্রান্ত ভেজা অনুভূতি। এতগুলো দিন পর প্রিয় মানুষটাকে দেখেও, তার এত কাছ থেকে স্পর্শ পেয়েও অচেনার মতো করে অভিনয় করে এড়িয়ে যাওয়া যে ঠিক কতটা যন্ত্রণার, সেটা আজ সে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছে। তবুও এটা ছাড়া তার যে আর কোনো উপায় ছিল না। সিটে হেলান দিয়ে শ্বেতা একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলতে লাগলো, নীলিমা ভেবেছিল ওই ফেক ছবিগুলো দেখিয়ে আমার মনে তোমার প্রতি অবিশ্বাসের জন্ম দিবে। হাস্যকর। তোমার ভালোবাসা আমি অন্তর দিয়ে অনুভব করেছি এরিস। তোমার চোখের ওই ভালোবাসাময় দৃষ্টি চিনতে আমার একটুও ভুল হওয়ার কথা নয়। তবে তোমার চাইলেও এই মুহূর্তে আমি আমার নিজের জীবনের সাথে জড়াতে পারবো না। কারণ আমার প্রতিশোধের আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্পূর্ণ নতুন এক জীবন আমি পেয়েছি। সেই প্রতিশোধ আমি সম্পূর্ণ একা হাতে নিতে চাই। আমি চাই না সেই জীবনে তোমায় জড়াতে। তাই না চাইতেও তোমার থেকে দূরে সরে থাকতে হবে আমায়। এমনকি তুমি যদি আমাকে চিনেও ফেলো, তবু তোমার থেকে দূরে সরে আসতে হবে। কঠোর সত্তায় মুড়িয়ে ফেলতে হবে নিজেকে। নিয়তি আমাদের বারবার আলাদা করে দেয়। সে হয়তো চায় না আমাদের মিলন। তাই আমি পুনরায় তোমার জীবনকে শূন্য করে দিয়ে হারিয়ে যেতে চাই না। ক্ষমা করে দিও আমায় প্রিয়তম। দুফোঁটা অশ্রু সে তার দুই গাল বেয়ে গড়িয়ে পড়ল। তবে মুহূর্তে সেগুলোকে মুছে নিয়ে চেহারা একটা কঠোর ভাবমূর্তি ফুটিয়ে তুলল সে। তবে নিয়তি আদতেও কি সে তার এরিসের বিচ্ছেদ চায়? কার ভাগ্যে কি লেখা আছে সে কি কে খুনাক্ষরে টের পায়? হয়তো না। হন্তদন্ত হয়ে ইটালির একটা ফিউনারেল অনুষ্ঠানে উপস্থিত হয়েছে ফারহান। প্রায় শেষ মুহূর্তে উপস্থিত হয়েছে বলে ফিউনারেলের সমস্ত আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। চার্চের ভেতরে কালো পোশাকে আবৃত অসংখ্য লোকজনে ভর্তি। এখানে সকলে উপস্থিত হয়েছে এক মধ্যবয়স্ক নারীর শেষ বিদায়ের আয়োজনে।
অথচ সকলকে পেছনে ফেলে ফারহানের তৃষ্ণার্ত চোখ জোড়া খুঁজে ফেলেছে তার চোখে ধরা দেয়া পৃথিবীর একমাত্র সুন্দরী ও প্রিয় রমণীটিকে। অবশেষে মা ফেদেরিকা ফিওরের সদ্য স্থাপিত কবরের পাশে দাঁড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়া ভ্যালেরিয়াকে আবিষ্কার করল ফারহান। মেয়েটির পরনে একটা কালো লম্বা গাউন, ধূসর কালো চুলগুলো পিঠময় ছড়িয়ে দেয়া, মাথার উপরে একটা জর্জেটের পাতলা কালো স্কার্ফ। ফারহানের উদ্ভ্রান্ত চেহারা মুহূর্তেই বিষণ্ণ হয়ে উঠল। সে ধীর পায়ে এগিয়ে গেল ভ্যালেরিয়ার পানে। নিজের পাশে কারো উপস্থিতি টের পেতেই ভ্যালেরিয়া চোখের পানি মুছে তার দিকে তাকালো। ফারহানকে দেখেই কেন যেন তার অশ্রু বাঁধ ভেঙে গেল। তৎক্ষণাৎ কোনো কিছু না ভেবে ফারহানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো সে। ফারহান আজকে তার কান্নায় একটু বাধা দিল না। শক্ত হাতে প্রিয়তমাকে জড়িয়ে ধরে তাকে প্রাণ ভরে কান্না করার সুযোগ করে দিল। ভ্যালেরিয়া কাঁদতে কাঁদতে বলল, এতদিন কোথায় ছিলেন আপনি? কেন এলেন না আমার কাছে? আপনার প্রতীক্ষার পথ চেয়ে কতদিন যাবৎ প্রহর গুনেছি আপনি জানেন? তোমার আর তোমার মায়ের সামনে নিজেকে শক্তভাবে দাঁড় করানোর জন্যই এতদিন যাবৎ প্রস্তুত করছিলাম নিজেকে। আমার মা আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে ফারহান। আমি এই পৃথিবীতে নিঃস্ব হয়ে গেছি। কিভাবে মারা গেলেন উনি? কদিন যাবৎ মায়ের বুকের বাঁ পাশে হার্টের সমস্যা দেখা হচ্ছিল। এর জন্য যথাযথ চিকিৎসাও করিয়েছি আমি, কিন্তু আজ সকালবেলায় কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে। আর কিছু বলতে পারল না ভ্যালেরিয়া। তার আগে আবারও ডুকরে কেঁদে উঠল সে। ফারহান তাকে বুকে আগলে নিল। ভ্যালেরিয়া ফারহানের বুকে কাঁদতে কাঁদতে বিড়বিড় করতে লাগলো, আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেলাম ফারহান, আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি। ফারহান ভ্যালেরিয়াকে নিজের বুক থেকে উঠিয়ে তার দুই গাল আলতো হাতে চেপে ধরে চোখের পানি মুছে দিয়ে কোমল কণ্ঠে বলল, কে বলেছে তুমি একা হয়ে গেছো? আমি আছি না, আজ থেকে আমি তোমার সব হয়ে যাব। দিবে কি আমায় তোমার একান্তই প্রিয় মানুষ হয়ে থাকার অধিকার? ভ্যালেরিয়া অবহত দৃষ্টিতে ফারহানের দিকে তাকালো। ফারহান এক পলক ভ্যালেরিয়া মায়ের কবরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মা পরপারে শান্তিতে থাকুক এই প্রার্থনা করি। আমার সবচেয়ে বেশি আফসোস হচ্ছে এইটা ভেবে যে তার শেষ সময়ে আমি তার পাশে থাকতে পারলাম না, তার জন্য কিছু করতে পারলাম না, মায়ের মতো এক নারীকে পেয়েও আগলে রাখতে পারলাম না। কতটা হতভাগা পুরুষ আমি। জানো, আমারও এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, তাই আপনজন না থাকার কষ্টটা আমি বুঝি। হ্যারিস ভাই আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজের সাম্রাজ্যে একটা বিশ্বস্ত পদে জায়গা করে দিয়েছেন। আমাকে একটা নতুন জীবন উপহার দিয়েছেন, সেই সাথে নতুন পরিচয় দিয়েছেন। তাই এতদিন যাবৎ সেই আমার কাছে সব কিছু ছিল এবং আজীবন থাকবে। আর এখন তার সাথে যুক্ত হবে তুমি। তারপর একটু থেমে বলল, জানি এই মুহূর্তে তোমাকে এমন একটা প্রস্তাব দেওয়া আমার উচিত হচ্ছে না, কিন্তু আমি তোমাকে সম্পূর্ণরূপে নিজের করে নিতে চাই সেনরিটা। বলে নিজের জিন্সের পকেট থেকে একটা হীরের আংটির বক্স বের করে সেটা খুলে দিয়ে ভ্যালেরিয়ার সামনে হাঁটু গেড়ে বসলো ফারহান। তারপর তার দিকে আবেগঘন দৃষ্টিতে তাকিয়ে বলল, উইল ইউ ম্যারি মি সেনরিটা? ভ্যালেরিয়া কয়েক মুহূর্ত চুপ থেকে তারপর দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তার চোখে অশ্রু থাকলেও মুখে একটা প্রাণবন্ত হাসি ফুটে উঠল। সেও নিজের একমাত্র প্রিয় আবাসস্থলকে আর হারাতে চায় না। ফারহান ভ্যালেরিয়ার বাম হাতের মধ্যম আঙ্গুলে আংটিটা পরিয়ে দিতেই তার কান্না ভেজা চোখ মুখ ফুটে উঠল একটা অব্যক্ত সুখের হাসি। সেই সাথে ফারহানের মুখেও ভরে গেল পরিতৃপ্তির হাসির রেখায়। ফারহান ভ্যালেরিয়াকে নিজের বুকে শক্তভাবে জড়িয়ে ধরে গভীর আবেগীয় কণ্ঠে বলে উঠল, আজীবন তোমাকে ঠিক এভাবেই বুকের মাঝে রেখে ভালোবেসে যাব সেনরিটা। সদ্য সুখে আচ্ছন্ন ভ্যালেরিয়ার হৃদয়ে অনেকখানি প্রশান্তি বয়ে গেল যেন। সে বড় মুষ্ণতায় ফারহানের বুকে জড়িয়ে থেকে অস্পষ্ট কণ্ঠে বলল, আমিও। গুলশানের একটি প্রেস ক্লাবে জার্নালিস্ট কনফারেন্স আয়োজিত হচ্ছে। আয়োজন করেছেন শেখ গ্রুপ অফ কোম্পানিজ এর সাবেক সিইও মিস্টার লতিফ আবরার শেখ। মূলত 3 বছর পর হঠাৎ করেই তার একমাত্র মেয়ে মাহিরা শেহরির শেখের ফিরে আসা নিয়ে সকলের মনে সৃষ্টি হওয়া প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই মূলত তিনি এই কনফারেন্সের আয়োজন করেছেন।
একটি সংক্ষিপ্ত বিবৃতিতে লতিফ আবরার শেখ ঘোষণা করেছেন, 3 বছর আগে সেই অ্যাক্সিডেন্টে আমার মেয়ে মাহিরা শেহরিশ শেখ মূলত মারা যায়নি, তবে গুরুতর অ্যাক্সিডেন্ট হওয়ার দারুণ শারীরিকভাবে সে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। তাকে ট্রিটমেন্টের জন্য কানাডা নেওয়া হয়েছিল। সেখানে দীর্ঘ 3 বছর সে কোমায় ছিল। 3 মাস আগে তার জ্ঞান ফিরেছে এবং এখন সে সম্পূর্ণভাবে সুস্থ আছে। সেজন্য পুনরায় তাকে শেখ গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও পদে অধিষ্ঠিত করা হয়েছে। আশা করি এটা নিয়ে আর কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকবে না। সংক্ষিপ্ত বক্তব্যের পর কেউ আর কোনো ধরনের বাড়তি কথা বলার সাহস পায়নি। সাংবাদিক এবং কিছু সাধারণ মানুষরা মাহিরা সম্পর্কিত টুকটাক কিছু বিষয় জানার পরে প্রেস কনফারেন্সের সেখানেই সমাপ্ত হয়ে যায়। হসপিটালের বেডে বসে রাগে কটমট করছে নীলিমা। তার সম্পূর্ণ মুখ জুড়ে এখনও মেডিসিনের প্রলেপ দেয়া। মূলত সেদিন কনফারেন্সের রুমে শ্বেতার ছুঁড়ে দেয়া গরম কফির ফলে তার চেহারার বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে, যে জন্য তাকে 2 দিন যাবৎ হসপিটালে থাকতে হচ্ছে। তবে মনে মনে মাহিরা শেহরিশ শেখকে সব জব্দ করার জন্য তার হাত এখনও নিষ্পিস করছে, কিন্তু এই মুহূর্তেও সে কিছুতেই করতে পারবে না, কারণ তার সামনে বর্তমানে তার মা নাদিরা খান এবং পিতা মাশরাফি খান উপস্থিত। হসপিটালের বাহিরে গার্ডরা পাহারারত। নাদিরা খান মেয়েকে গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বললেন, আর কতদিন এভাবে এরিসের পেছনে পেছনে ঘুরে নিজের এই বেহাল দশা করবে? নীলিমা রাগে চেঁচিয়ে উঠে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার এই অবস্থা ওই মাহিরা শেহরিশ শেখ করেছে। এরিসের এতে কোনো হাত নাই। নাদিরা খান সরু দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে বললেন, এরিসকে পাওয়ার জন্য তুমি যে ঠিক কি কি কাণ্ড করেছো সবটা কিন্তু আমার জানা আছে। আবারও সাবধান করছি তোমায়, তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। এই আগুনে যে কোনো মুহূর্তে তোমায় ভস্ম করে দিতে পারে। নাদিরা খানের কথায় নীলিমা কিছুটা ভয় পেয়ে গেলেও পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিল। মাশরাফি খান বললেন, তাছাড়া তোমার যথেষ্ট বয়স হয়েছে নীলিমা, আর কতদিন এভাবে আনম্যারিড থাকবে? এবার অন্তত তোমার ফিউচার প্ল্যান করা উচিত। এরিসের চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিয়ে দাও, ও কোনোদিন তোমার হবে না। নীলিমা চেঁচিয়ে উঠে বলল, হবে, ও আমারই হবে। আমি ওকে আমার করেই দেখাবো। এই নীলিমা যা চায় সেটাই পায়, না পেলে কেড়ে নেয়, আর সেটাও না পারলে তাকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। তখনই হঠাৎ দরজা ঠেলে একটা গার্ড ভেতরে প্রবেশ করলো। সবাই উৎকণ্ঠিত হয়ে তার দিকে তাকালো। এভাবে বিনা অনুমতিতে প্রবেশ করা গার্ড মাথা নুয়ে বিনীত কণ্ঠে বলল, আমায় মাফ করবেন এভাবে প্রবেশ করার জন্য, কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার ছিল। নীলিমা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি নিউজ? গার্ড কিছুক্ষণ চুপ করে থেকে বলল, শেখ গ্রুপ অফ কোম্পানি আপনাদের কোম্পানির সাথে পার্টনারশিপ এবং সব ধরনের বিজনেসের ডিল ক্যান্সেল করে দিয়েছে। এর যথাযথ কোনো কারণ তারা উল্লেখ করেনি। শেখ গ্রুপ অফ কোম্পানির মতো এত বড় কোম্পানি আপনাদের সাথে বিজনেস রিলেশনশিপ শেষ করে দেওয়ায় যতগুলো কোম্পানি আমাদের সাথে বড় বড় ডিল সাইন করেছিল তারাও সেগুলো ক্যান্সেল করে দিয়েছে, এমনকি পার্টনারশিপও রাখবে না বলে ঘোষণা করে দিয়েছে। শেয়ার হোল্ডাররা শেয়ার সরিয়ে নিয়েছে। তাদের অভিযোগ, আমাদের কোম্পানিতে প্রচুর পরিমাণে দুর্নীতি অভিযোগ পাওয়া গেছে, এমনকি দুদকও সেটা পর্যালোচনা করে রেজাল্ট দিয়েছে। বলা বাহুল্য, তাদের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে, যার ফলে আপনাদের কোম্পানি সিলগালা করে দেওয়া হয়েছে। এবার হয়তো ধীরে ধীরে বাকি প্রপার্টিগুলোর দিকে। গার্ডের কথা শেষ হওয়ার আগেই নীলিমা প্রচণ্ড জোরে এক চিৎকার করে উঠল। নাদিরা খান ও মাশরাফি খানও হতভম্ব হয়ে গিয়েছেন। তারা ঠিক কী প্রতিক্রিয়া করবেন বুঝতে পারছেন না। নীলিমা চিৎকার করে বলতে লাগলো, আর এই খবর তুমি আমাদের এখন দিচ্ছ? সরি ম্যাম, কিন্তু আমার মনে হয় আপনাদের কোম্পানির বিরুদ্ধে এসব ষড়যন্ত্র বহু আগে থেকেই চলমান ছিল। দুদককেও কেউ বা কারা আগে থেকে এ বিষয়ে ইনফর্ম করে রেখেছিল, আর তার প্রত্যক্ষ ফলাফল এসেছে আজকে। নাদিরা খান কটমট করে বলতে লাগলেন, কার এত বড় সাহস হলো আমাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করার? এরিসের কোম্পানির কিছু হয়নি? গার্ড উত্তর দিল, না, শুধু আপনাদের কোম্পানির উপরই এইসব অপারেশন করা হয়েছে। আর এরিস আহারার খানের যে ক্ষমতা, তাতে তার বিরুদ্ধে কেউ লাগতে যাবে না, এমন সাহস বোধ হয় কারণ নেই। নীলিমা বেড সাইডে টেবিলের সব জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে চিৎকার করে বলতে লাগলো,
সব ওই মাহিরা শেহরি শেখের কারসাজি, ওই করেছে সবকিছু। মাশরাফি খান জিজ্ঞেস করলেন, আর ইউ শিওর? আমার এমনটাই মনে হচ্ছে। তোমার মনে হলে তো হবে না নীলিমা, আগে সবটা প্রমাণ করতে হবে। গার্ড মাঝখান থেকে বলে উঠল, প্রমাণ পরে করবেন স্যার ম্যাডাম, তবে আপনাদের কিছুদিনের জন্য নিরাপদ জায়গায় গায়েব হয়ে যাওয়া দরকার। সবাই যেভাবে আপনাদের পেছনে লেগেছে তাতে মনে হচ্ছে আপনাদের ধ্বংস অনিবার্য। শেষ কথাটা মুখ ফুসকে বলে ফেলেছে গার্ড। ফলশ্রুতিতে সকলের রক্তিম চক্ষু নিয়ে তার দিকে তাকালো। গার্ড ভয় পেয়ে দ্রুত মাথা নুয়ে তাদেরকে সম্মান জানিয়ে বাইরে বেরিয়ে গেল, আর ভেতরে রেখে গেল হতভম্ব 3 জন নরনারীকে। নিজের কেবিনে বসে উচ্চ শব্দে হেসে চলেছে মাহিরা ওরফে শ্বেতা। তার হাতে মারিয়ানা গ্রুপ অফ লিমিটেডের ধ্বংসের সমস্ত কাগজপত্র। সেগুলোতে চোখ বুলিয়ে তৃপ্তির অট্ট হাসি হাসছে সে। হৃদয় জুড়ে এক অদ্ভুত প্রশান্তি বয়ে যাচ্ছে তার। কাগজগুলো তীব্র খুশিতে উপরে ছুড়ে দিল সে। ডেস্ক চেয়ারে বসে ঘূর্ণির সাথে সাথে সেগুলো ছড়িয়ে পড়ল তার সমস্ত শরীরের উপর। চোখ বন্ধ করে সেই আনন্দটুকু উপভোগ করল শ্বেতা, যেন প্রশান্তিময় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে তার গায়ে। এতদিন ধরে এত পরিকল্পনা আর আয়োজন করে অবশেষে তার প্রতিশোধের প্রথম ধাপে সফল হয়েছে সে। এবার শিকারকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে নিঃশ্বাস করার পালা। হঠাৎই শ্বেতার হাসি থেমে যায়। মুখটা সহসা কঠোর আকৃতি ধারণ করে টেবিলে ছড়িয়ে পড়ে থাকা কাগজগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করতে করতে সে দাঁতে দাঁত চেপে হিস হিস করে হিংস্র কণ্ঠে বলতে লাগলো, ধ্বংসের তো সবে শুরু হয়েছে তোর নীলিমা। এরপর তোকে ঠিক কিভাবে নিঃশেষ করি তুই নিজের চোখে অবলোকন করবি। তবে চিন্তা করিস না, একেবারে নিঃশেষ করে এত সহজে মৃত্যু তোকে আমি দিব না। ধীরে ধীরে তিল তিল করে তরপাতে তরপাতে তোকে মৃত্যুর দিকে ঠেলে দিব আমি, যেন আমার কাছে তুই নিজে মৃত্যু ভিক্ষা চাস। ঠিক যেভাবে আমার পরিবার, আমার পরিচয়, অস্তিত্ব আর ভালোবাসা থেকে আমায় বিচ্ছিন্ন করেছিস, ঠিক সেইভাবেই পৃথিবীর সমস্ত কিছু থেকে তোকে বিচ্ছিন্ন করে দেব আমি, যেভাবে তুই আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। বাকি কথা সম্পন্ন করতে পারল না শ্বেতা। মুহূর্তেই সেই ভয়াল কালো রাতের দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। তার গগন বিদারী আর্তনাদ, নিজ সন্তানকে হারানো তীব্র বেদনা, তাকে রক্ষা করতে না পারার অপরিসীম আফসোস, নিজে ক্ষত বিক্ষত হয়ে সবকিছু হারিয়ে ফেলা। সমস্ত কিছু মনে পড়তে এক বাধা ভাঙা কান্নায় ভেঙে গেল তার সমস্ত শরীর মন। দুহাতে শক্ত করে নিজের তলপট চেপে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো সে, যেন এখন অনুভব করতে চাইছে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে। অথচ সাউন্ড প্রুফ রুমের বাইরে থেকে কেউ সে তার এই করুণ আহাজারিয়ার তীব্র ক্রন্দন ধ্বনি শুনতে পেল না। নেশায় বোধ হয়ে থাকা এক রমণীর টালমাটাল হাতে ড্রাইভিংয়ে হাইওয়েতে ছুটে চলেছে একটি হোয়াইট রঙের মার্সিডিজ বেঞ্জ। তার শরীর টলতে থাকলেও মস্তিষ্ক এখনো সদা জাগ্রত। নিজেদের পতন ঘণ্টা শ্রবণের পর থেকে এক প্রকার পাগল হয়ে গিয়েছে নীলিমা। পুরো পরিবার সহ আজ সারাদিন এদিক সেদিক ছুটোছুটি করেছে নিজেদের শেষ সম্বলটুকু টিকিয়ে রাখতে, কিন্তু ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে এ দেশ ছেড়ে যাওয়া অথবা আত্মগোপন করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা তাদের সামনে খোলা নেই। আবার সেই সাথে তার অসংখ্য গার্ডের মৃত্যু সংবাদ পেয়েছে সে। বিশেষ করে শ্বেতা আর সন্তান আর সায়ানকে হত্যার দিন যেসব গার্ড তার সাথে ছিল, তাদের প্রত্যেকের ছিন্ন ভিন্ন মৃত শরীর কোনো অজানা আগন্তুক উপহার হিসেবে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। নিজের তীব্র হতাশা আর ক্রোধ কমাতে দ্রুত গতির স্পিডে হাইওয়েতে গাড়ি চালাচ্ছে সে। হঠাৎই সে খেয়াল করলো তার পেছনে একটি ব্ল্যাক টয়োটা কার সর্বোচ্চ গতিতে তার পিছু নিয়েছে। অনেকক্ষণ ধরে খেয়াল করার পর সে বুঝতে পারলো গাড়িটি তাকেই ফলো করছে। নীলিমা কিছু বুঝে ওঠার আগে গাড়িটি হঠাৎ করে পেছন থেকে তার গাড়িকে প্রচণ্ড জোরে ধাক্কা দিল। ফলশ্রুতিতে স্টিয়ারিংয়ে আঘাত লেগে নীলিমার মাথা অনেকটা ফেটে গেল, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চতুর মস্তিষ্কের অধিকারিণী নীলিমা নিজেকে সামলে নিল। গাড়ির স্পিড সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে সে দ্বিগুণ গতিতে ছুটে চলল হাইওয়ের মাঝে। এই মুহূর্তে পেছনে গাড়িটা থেকে বাঁচতে হবে, তাকে আশ্রয় নিতে হবে নিরাপদ দূরত্বে। গাড়ির মধ্যে অজানা ও শত্রু তার প্রাণনাশের জন্য এমনটা করছে, সেটা সে ভালোই বুঝতে পেরেছে। নীলিমা স্পিড বাড়িয়ে দিতে পেছনে গাড়িটা সমান্তালে ছুটে তার পিছু নিল। দুই গাড়ি একই গতিতে চলায় কেউ কারো থেকে এতটুকু দূরে সরে যেতে কিংবা কাছে আসতে পারছে না। এভাবে অনেকক্ষণ যাবৎ চলতে লাগলো, ধাওয়া পাল্টা ধাওয়া, যেন চোর পুলিশ খেলা খেলছে দুজনে। দূর থেকে কেউ দেখলে মনে করবে যে এখানে কার রেসিং কম্পিটিশন হচ্ছে।
অবশেষে পেছনের গাড়িটা নীলিমার গাড়িটার কিছুটা নাজুক অবস্থায় সুযোগ নিয়ে দ্রুত গতিতে ছুটে এসে সেটার পেছনে প্রচণ্ড জোরে এক ধাক্কা মারে। পরপর কয়েকবার একইভাবে ধাক্কা মারে, যার ফলে ভেতরে থাকা নীলিমার শরীর আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের একপাশে ছিটকে পড়ে। ফাঁকা রাস্তা আর মধ্যরাত ছিল বিধায় কেউ এদিকটায় তেমন একটা ছিল না। গাড়ির দরজা খুলে গিয়ে সেখান থেকে অর্ধেক শরীর বেরিয়ে আসে নীলিমার। নাক মুখ দিয়ে অনর্গল রক্ত বের হতে থাকে তার। সম্পূর্ণ শরীর রক্তাক্ত হয়ে যায়, নিঃশ্বাস হাঁপড়ের মতো উঠানামা করতে থাকে। হঠাৎ একটি আওয়াজ কানে যেতেই মাথাটা সামান্য ঘুরিয়ে সেদিকে তাকালো সে। ঝাপসা দৃষ্টিতে সেখানটায় দেখতে পেল হাই হিল পরিহিতা পাজোড়ায় ক্যাটওয়াক স্টাইলে এগিয়ে আসা এক রমণীর পায়ের কট কট আওয়াজ। ফর্সা পদদ্বয় নিচের সামান্য অংশ উন্মুক্ত। আগন্তুক রমণী উঁচু হাঁটু ভেঙে নীলিমার কাছে এসে বসল। তার পরনে ব্ল্যাক কালার স্টাইলিশ ফুল লেন্থ স্লিট ড্রেস। খোলা বাদামি চুলগুলো তীব্র বাতাসের ছাপটায় পিঠময় উড়াউড়ি করছে। লাস্যময়ী চেহারার একটা ভয়ানক ভাব ফুটে উঠে, তাকে যেন দান করেছে কোনো অন্ধকার জগতের রানীর সৌন্দর্য। নীলিমার রক্তাক্ত শরীর আর এমন করুণ পরিণতি দেখে একটা পৈশাচিক বাঁকা হাসি দিল সে। যবে থেকে সে তার সন্তান এবং অস্তিত্বকে হারিয়েছে তখন থেকে তার হিমোফোবিয়া উধাও হয়ে গিয়েছে। এখন রক্ত দেখলে তার আর ভয় করে না, প্রচণ্ড আনন্দিত হয় তার চিত্ত। এদিকে নীলিমা ঝাপসা দৃষ্টিতে সেই রহস্যময় নারীর মুখটা পরিষ্কার দেখতে পারছে না। সারা শরীরে অসহ্য যন্ত্রণার তরঙ্গ খেলা করছে তার। শ্বেতা ঘৃণা ও অবজ্ঞা দৃষ্টিতে নীলিমাকে পর্যবেক্ষণ করতে করতে হাতের দুই আঙুল দিয়ে শক্তভাবে তার দুই চোয়াল চেপে ধরল। ব্যথায় ফুঁপিয়ে উঠল নীলিমা। শ্বেতা ফিসফিস অথচ হিমশীতল আওয়াজে বলতে লাগলো, কেমন লাগছে এই শারীরিক যন্ত্রণা? খুব বেশি যন্ত্রণাদায়ক? আরে এখনো তো আমি আসল যন্ত্রণাই দিলাম না তোকে, তার আগেই এমন কাহিল হয়ে পড়লে কি চলবে? পাপের ওজন তো অনেক ভারী, সেই হিসেবে এটা তো জাস্ট ট্রেলার ছিল। সামনের সিন আরো বাকি আছে, যে এত সহজে তো তোকে আমি মারবো না। ধীরে ধীরে একটু একটু করে তীব্র যন্ত্রণা দিয়ে তোকে নিঃশেষ করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি, সামনে তোর জন্য ঠিক কি কি অপেক্ষা করছে শুধু তা দেখে যা। আজকে এতটুকুতেই ছেড়ে দিলাম, ভাগ্য ভালো থাকলে বেঁচে যাবি, আর নইলে তোর পরবর্তী শাস্তির জন্য তৈরি থাকবি। চয়েস ইজ ইয়োর্স, ইউ ফাকিং ব্লাডি মার্ডার। নীলিমার কিছু ভাবার অবকাশ পেল না। শব্দগুলো তার কানে যাচ্ছে ঠিকই, শব্দটা ভীষণ পরিচিত ঠেকছে, কিন্তু কিছু বলা বা করার মতো পরিস্থিতি সে ছিল না। মৃত্যু যেন তার দুয়ারে প্রতিনিয়ত আঘাত হানছে। ধীরে ধীরে তার শারীরিক যন্ত্রণা আরও প্রবল হতে থাকে। শ্বেতা তার শরীরে একটা অবজ্ঞার লাথি মেরে নিশ্চিন্ত ভঙ্গিতে সেখান থেকে চলে যেতে থাকে। তার গাড়ির পেছনে দাঁড়িয়েছিল আরও দুটো কালো গাড়ি, যার বর্তমান তার বডিগার্ড এবং তার সমস্ত আদেশ পালনে বদ্ধপরিকর। মিসেস সামিয়া নিজে তাদেরকে শ্বেতার আবদারের ফলে বিনা বাক্যে ঠিক করে দিয়েছেন। গাড়িতে ওঠার আগ মুহূর্তে শ্বেতা হঠাৎ দেখতে পায় একটা গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে আসে, নীলিমাকে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর আর একটা গাড়ি এসে থামলো। তারা কোথাও একটা ফোন করার বেশ অনেকক্ষণ পরেই অ্যাম্বুলেন্স আসতে দেখা গেল। শ্বেতা গাড়িতে উঠে বসে ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি হেসে মনে মনে বলল, যাক, তোর শাস্তির পরিমাণ তাহলে আরো বাড়লো। বেস্ট অফ লাক বিচ। ফাঁকা হাইওয়েতে নির্বিঘ্নে গাড়ি চালিয়ে যাচ্ছে শ্বেতা। আজ তার মনটা ভীষণ ফুরফুরে লাগছে। হৃদয় জুড়ে বইছে অনাবিল প্রশান্তির ঢেউ। প্রতিশোধের আরো এক ধাপ উপরে উঠে গেল সে। এবার শিকারকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে নিঃশেষ করে তার সম্পূর্ণ প্রতিশোধ নেবে শ্বেতা। এই আনন্দটুকু উদযাপন করতেই সমস্ত গার্ডদের বাড়ি পাঠিয়ে দিয়েছে সে। এই মুহূর্তে একা মুক্তভাবে নিজেকে মেরে ধরতে চায় সে। এক হাতে স্টিয়ারিং চেপে অপর হাত তলপেট রেখে শ্বেতা বিড়বিড় করে বলতে লাগলো, তোকে যে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, মাম্মা তাকে ভয়ানক শাস্তি দেবে কিটু। অলরেডি আমি অনেকটা রিভেঞ্জ নিয়ে ফেলেছি, বাকিটাও নিয়ে ফেলবো। তুই একদম চিন্তা করিস না, মাম্মা তোর প্রতি অবিচার হতে দিবে না। হঠাৎই পেছন থেকে এক ব্ল্যাক রোলস রয়েস শ্বেতার গাড়ির ঠিক সামনে পথরোধ করে ব্রেক কষে। শ্বেতা ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। তারপর সেখান থেকে গাড়ির দরজা খুলে একটা দীর্ঘদেহী কালো অবয়ব বেরিয়ে আসে। তার পরনে ব্ল্যাক টি শার্ট, হুডি, জিন্স, পায়ে লেদার শুজ, ঠোঁটের কোণে একটা সিগারেট এবং সেই সাথে একটা সূক্ষ্ম বাঁকা হাসি। তার স্থির দৃষ্টি গাড়িতে থাকা শ্বেতার প্রাণে নিবদ্ধ। মানুষটিকে চিনতে শ্বেতার একটু দেরি হয় না। এরিস আহারার খান ওরফে এরিস অ্যাড্রিয়ানো। কিন্তু
তার এভাবে হঠাৎ আগমনের কারণ সে তার বোধগম্য হলো না। ব্রু কুচকে গাড়ি থেকে বেরিয়ে এসে এরিসের সামনে গিয়ে বুকে দুহাত ভাঁজ করে দাঁড়ালো সে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে স্থির। একজনের চোখে সীমাহীন কৌতূহল, অপরজনের চোখে খেলা করছে নির্লিপ্ত হাসি। শ্বেতা ঠান্ডা স্বরে এরিসকে জিজ্ঞেস করলো, আমার রাস্তা আটকে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? এরিস নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে এখানে কি করছেন জানতে পারি? সেটা আপনার জানার ব্যাপার নয়, রাস্তা ছাড়ুন আমার। এরিস আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে শ্বেতার দিকে আরো খানিকটা এগিয়ে এসে দূরত্ব ঘোচালো। শ্বেতা কিছুটা হকচকিয়ে গেল। এরিস শীতল দৃষ্টিতে তাকে আপাত মস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর শ্বেতা কিছু বুঝে ওঠার আগে তাকে ছটকা মেরে উল্টো ঘুরিয়ে দিয়ে একদম নিজের বুকের সাথে চেপে নিল। শ্বেতা প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ছটপট করতে লাগলো। অথচ এরিস দুই হাতে শক্ত বাঁধনে তাকে চেপে ধরে রইল। শ্বেতা ছটফট করতে করতে চোয়াল শক্ত করে কঠোর কণ্ঠে বলতে লাগলো, এসব কি ধরনের অসভ্যতামি মিস্টার খান? ছাড়ুন বলছি আমায়, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। এরিস সে তার কথা যেন পরোয়াই করলো না। তাকে যেভাবে ধরে রেখে উল্টো তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে হাসকি স্বরে বলতে লাগলো, My eyes never make a mistake in recognizing you, এরিকশন। অনেক হয়েছিল লুকোচুরি খেলা, আর পালিয়ে থাকতে পারবে না আমার কাছ থেকে। ধরা তো তুমি আমার কাছে দিতে হবে, সেটা স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছায়। আমার কাছ থেকে দূরে যাবার অধিকার তুমি আমি কখনো দিইনি, আর না কখনো দিব। কথাগুলো বলে একটা ক্লোরোফর্ম যুক্ত রুমাল শ্বেতার মুখে চেপে ধরলো এরিস। শ্বেতা কিছুক্ষণ ছটফট করতে করতে একসময় এরিসের বুকে ঢলে পড়ল। এরিস তাকে নিজের দুই বাহুতে শক্ত করে চেপে ধরে তার মুখটা নিজের মুখ পানে তাক করালো। পূর্ণিমার চাদরে মোলায়েম আলোয় অতি স্নিগ্ধ লাগছে শ্বেতার নতুন মুখশ্রী। এরিস গভীর নেশালো এবং কিছুটা সংশয় ভরা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো। তারপর বাতাসের ঝাপটায় শ্বেতার চেহারা ছুটে আসা এলোমেলো চুলগুলোকে কানের পিঠে আলতো করে গুজে দিল। শ্বেতার গোলাপি ঠোঁটজোড়া ক্রমশ এরিসকে তৃষ্ণার্ত করে তুলেছে। শ্বেতাকে সম্পূর্ণ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে এরিসের সমস্ত মুখমণ্ডল এবং ঠোঁটে এক গম্ভীর চুম্বন করল। তারপর তাকে কোলে তুলে নিয়ে তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলতে লাগলো, এতটুকু তো নিশ্চিত হয়ে গেছে তুমি আমার এডিকশন, কিন্তু তোমার এই নতুন রূপ পরিচয় রহস্যকে সেটা না হয় তোমার কাছ থেকে খোলাসা করে নেব, কিন্তু জেনে রাখো আমার কাছ থেকে দূরে যেতে চাইলে তোমায় এর চরম মূল্য দিতে হবে এডিকশন। দরজার আড়ালে থেকে বেরিয়ে এসো ঈশা, আমি তোমায় দেখে ফেলছি। রাদের কথা শুনে বেশ চমকে উঠল ঈশা। দরজার আড়ালে লুকিয়ে থেকেও লাভ হলো না, ঠিকই রাত তাকে ধরে ফেলল। এতক্ষণ যাবৎ সে চুপি চুপি রাতকে লক্ষ্য করছিল। বেচারা এসির মধ্যে থেকেও কাজের অতিরিক্ত চাপ ও টেনশনের ফলে ঘেমে নিয়ে একাকার হয়ে একের পর এক ফাইল সাবমিট করে যাচ্ছিল। সারাদিন অফিসের কাজ শেষ করে বাড়িতে বসেও এক দণ্ড শান্তি নেই। বলতে গেলে 24 ঘন্টার মধ্যে 15 থেকে 16 ঘন্টায় তাকে কাজের মধ্যে কাটাতে হয়। করতে হবেই বা না কেন? কিছু মাস হলো বাবার সহযোগিতায় নিজের একটা বিজনেস খুলে ফেলেছে সে। সেটাতে মন প্রাণ উজাড় করে দিয়ে বিজনেসটাকে শক্ত অবস্থানে দাঁড় করানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 2 বছরের মধ্যে তাকে ঈশার বাবার কাছে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে, না হলে যে সে তার প্রিয়তমাকে কখনো পাবে না। প্রিয়সীকে নিজের করে পাওয়ার জন্য এই লড়াইটা যে অতি গুরুত্বপূর্ণ। ঈশা দরজার আড়াল থেকে বেরিয়ে এসে রাদের বিপরীতে পাশে সোফাটায় বসলো। রাত এক পলক তাকে দেখে মুচকি হেসে আবারও কাজে মনোযোগ দিল। ঈশা তাকে একদৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো। রাদের চেহারা, তার অঙ্গভঙ্গি, প্রতিটা পদক্ষেপ খুব মনোযোগ সহকারে অবলোকন করতে লাগলো সে। সেই সাথে তার দৃষ্টিতে ঝরে পড়ল অপরিসীম মুগ্ধতা। রাজ কাজ করতে করতে বলল, এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ঈশার সোজা সাপটা উত্তর, তোমাকে। আমাকে তো দেখার কি আছে? অনেক কিছু। মাঝে মধ্যে আজ তো তুমি থেকে আমার টুপ করে নিজের ভিতর ধারণ করতে ইচ্ছে করে। তাই বুঝি? এত প্রেম আমার প্রতি? ঈশা এবার উঠে গিয়ে রাদের সোফায় হাতলের উপর গিয়ে বসে তার গলায় নিজের 2 হাত পেঁচিয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলতে লাগলো, জি মিস্টার, আপনার প্রেমিকা খুবই রোমান্টিক। ভাগ্য করে একজন প্রেমিকা পেয়েছেন, অথচ নিজেকে দেখুন দিন দিন কেমন আনরোমান্টিকের বস্তা হয়ে যাচ্ছে। রাত একটা দীর্ঘশ্বাস ফেলে ঈশার 2 হাতে নিজের 2 হাত পেঁচিয়ে ক্লান্ত স্বরে বলল, এই সময়টাতে আমায় আনরোমান্টিক হতে হচ্ছে শুধুমাত্র তোমাকে
আজীবনের মতো নিজের করে পাওয়ার জন্য। তারপর দেখবে তোমার এই আনরোমান্টিকের বস্তা কি করে রোমান্টিকের সমুদ্র হয়ে যায়। তখন এই অতি রোমান্টিক বরকে সামলাতে পারবে তো? ফিকল বার্ড। রাদের কথা ঈশা প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। সে দৌড়ে ছুটে পালাতে নিলে রাত পেছন থেকে তার এক হাত টেনে ধরে নিজের কোলে বসিয়ে দেয়। তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এখন এভাবে পালালে চলবে? আমি এতটা রোমান্টিক দেখতে হবে না। ঈশা লজ্জা আরো আত্মীম হয়ে যেতে থাকে। এই মুহূর্তে রাদের কাছ থেকে বাঁচতে সে দ্রুত কণ্ঠে বলে ওঠে, আর আন্টি। ঈশার মুখে এমন কথা শুনে রাত তাকে দ্রুত ছেড়ে দেয়। ঈশা তার থেকে ছাড়া পেয়ে দূরে গিয়ে খিলখিল করে হাসতে থাকে। রাত বোকা বনে গিয়ে সেদিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে। প্রথমে ঈশার মিথ্যের কারণে ক্ষুব্ধ হলেও পরক্ষণে তার প্রাণবন্ত সতেজ হাসি দেখে নিজেও হেসে ফেলল। এরপর ঈশা নিজের সাথে করে নিয়ে আসা ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করে। সেটা খুলতে সেখান থেকে বেরিয়ে আসে খুব সুন্দর করে ডিজাইন করা একটা চকলেট কেক। ঈশা সেটাতে কিছু ক্যান্ডেল সাজিয়ে সেগুলো লাইটার দিয়ে জ্বালিয়ে রাদের সামনে নিয়ে এসে স্নিগ্ধ কণ্ঠে বলে, কাজের অতিরিক্ত চাপ আর টেনশনে তুমি নিজের জন্মদিনের কথাই ভুলে গেছো। হ্যাপি বার্থডে রাত, মেনি মেনি হ্যাপি বার্থডে রিটার্ন অফ দ্য ডে জাস্ট ফর ইউ। রাত অশ্রুসিক্ত আবেগীয় দৃষ্টিতে ঈশার পানে অপলক তাকিয়ে থাকে। এত এত কাজের চাপ আর শ্বেতা সায়নের হঠাৎ এভাবে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে সে এবং তার পরিবার ভীষণ ভেঙে পড়েছিল। সেখানে জন্মদিনের কথা মনে রাখা কিংবা সেটা পালন করা তো বিলাসিতা। বাড়ি কারো সেদিক কোনো খেয়ালই ছিল না। ঈশার নিজেরও এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট মন খারাপ ছিল, কিন্তু সে রাদের স্পেশাল এই দিনটাকে আর বিষণ্ণতার মাঝে কাটিয়ে দিতে চায়নি। অন্তত আজকের দিনটা তার দুজন মিলে স্পেশালভাবে সেলিব্রেট করতে চেয়েছিল। রাত ক্যান্ডেলের আগুনগুলো ফু দিয়ে নিভিয়ে দিয়ে ঈশাকে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বলেন, থ্যাঙ্কস ইউ ফিকল বার্ড, আমার জীবনে আসার জন্য, আমায় এতটা ভালোবাসার জন্য। ঈশাও রাতকে জড়িয়ে ধরে আবেগীয় কণ্ঠে বলতে থাকে, তোমাকেও ধন্যবাদ রাত, আমার জীবনে এসে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসার জন্য। পরক্ষণে রাতকে কেক খাওয়াতে গিয়ে তার দুই গালে কেক ঘষে দিয়ে ঈশা। রাত এতে প্রথমে হতভম্ব হয়ে গেল, পরক্ষণে সেও কেক নিয়ে ঈশার দু গালে মাখিয়ে দেয়। এভাবে একজন আরেকজনকে ক্রমাগত মাখতে থাকে। মুহূর্তে তাদের মধ্যে শুরু হয়ে যায় খুনসুটি, ছুটোছুটি আর কিছু হাসি মাখা ভালোবাসার মুহূর্ত। জ্ঞান ফিরতে পিটপিট করে চোখ জোড়া খুলে তাকায় শ্বেতা, তবে চোখ সম্পূর্ণভাবে খুলতে পারে না সে। তার আগে সে অনুভব করতে পারে মাথাটা ভীষণ ভারী হয়ে আছে তার, সারা শরীর জুড়ে কেমন একটা অবশ ভাব জড়িয়ে আছে। অনেকক্ষণ যাবৎ একইভাবে দণ্ডায়মান থাকলে শরীর যেরকম লাগে তার ঠিক সেই রকম অনুভূত হচ্ছে। অবশেষে অনেকক্ষণ চেষ্টার পর পরিপূর্ণভাবে চোখ খুলতে সক্ষম হলো শ্বেতা। মুহূর্তে চোখের সামনে আবছা অন্ধকার ভেসে উঠল তার। সে সাথে অনুভব করলো তার দুই হাত দুই দিকে শক্ত কিছু দিয়ে বেডের সাথে বাঁধা। ভালোভাবে অনুভব করতে সে বুঝতে পারলো তার হাত দুটি মূলত হ্যান্ড কাফের শৃঙ্খলে বন্ধী, দুই পাও একত্রিত করে বেডের সাথে বাঁধা। তবে মুখটা খোলা থাকলেও সে হঠাৎ করে কোনো আওয়াজ করতে পারল না। শ্বেতা ভালোভাবে চারদিকে তাকিয়ে লক্ষ্য করলো এটা খুব বড় সাইজের একটা বেডরুম। যদিও স্পষ্টভাবে সবকিছু বোঝা যাচ্ছে না, তবুও চারপাশের বড় বড় আভিজাত্যপূর্ণ আসবাবগুলো তার নজরে পড়ছে। সে বর্তমানে যে বেডে অবস্থান করছে সেটাও একটা কিং সাইজের বেড। সব কিছু দেখতে দেখতে হঠাৎই তার সেই রাতে জ্ঞান হারানোর আগ মুহূর্তের ঘটনাগুলো মনে পড়ল। মুহূর্তেই সচকিত হয়ে উঠল সে। তার মানে এরিস তাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। কথাটা ভাবতেই গলা শুকিয়ে গিয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে সেটা চিৎকার করে বলতে লাগলো, আমাকে এভাবে আটকে রেখেছেন কেন মিস্টার এরিস আহরার খান? আপনি কিন্তু আমার সাথে এটা মোটেও ঠিক করছেন না। আমি কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নিব বলে দিচ্ছি। আপনি এই মুহূর্তে কোথায় আছেন? আমার সামনে আসুন বলছি। নীরবতার মাঝে সে তার কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো সম্পূর্ণ রুম জুড়ে। তবু এরিস এলো না দেখে শ্বেতা প্রথমে রাগান্বিত হলেও পরক্ষণে বেশ ঘাবড়ে গেল। এরিসের নেচারের বিহেভিয়ার সম্পর্কে তার থেকে ভালো আর কে জানে। তবে শ্বেতাকে অবাক করে দিয়ে হঠাৎ করেই সিঁড়ি দিয়ে গটগট করে হেঁটে আসার আওয়াজ শোনা গেল। তার কিছুক্ষণ পরে বেডরুমের দরজা তড়াক করে খুলে গেল। তাতে দৃশ্যমান হলো একটা লম্বা চওড়া প্রশস্ত অবয়ব। এরিস রুমে প্রবেশ করতেই রুমের লাইটগুলো অটোমেটিক অন হয়ে গেল।
লাইটের তীব্র আলোয় শ্বেতা দ্রুত চোখ দুটো খিঁচিয়ে বন্ধ করে নিল। তারপর ধীরে ধীরে চোখ ফিরে এরিসের পানে তাকালো। হোয়াইট শার্ট, ব্ল্যাক টাই, স্যুট, জিন্স আর শুজ পরিহিত অবস্থায় এরিস দরজার সাথে হেলান দিয়ে মাথা সামান্য কাত করে বুকে 2 হাত গুঁজে দাঁড়িয়ে আছে। বাম পাটা সামান্য হাঁটু ভেঙে ডান পায়ের গোড়ালির সাথে কিছুটা প্যাঁচানো। কুফ হেয়ার কাটের ঘন কালো সিল্কি পরিপাটি চুলগুলো কপালের উপর কিছুটা আছড়ে পড়েছে। তার তীক্ষ্ণ ধারালো ও সম্মোহিত দৃষ্টি শ্বেতার পানে স্থির। শ্বেতাও কিছু মুহূর্তের জন্য এরিসের মধ্যে নিজেকে খুইয়ে ফেলেছিল যেন। পরক্ষণে সম্বিত ফিরে পেতেই নিজেকে যথাসম্ভব সামনে নিল সে। কিছুটা ছটফট করতে করতে এবং কণ্ঠ যথাসম্ভব কঠোর ও ধারালো রেখে শ্বেতা এরিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, আমি এভাবে কিডন্যাপ করে এনেছেন কেন মিস্টার খান? এমনটা করা কোনো ম্যানার্সের মধ্যে পড়ে বলে তো আমার মনে হচ্ছে না। আপনার আসল উদ্দেশ্যটা কি বলবেন? এরিস শ্বেতার দিকে আরো গভীর দৃষ্টি নিক্ষেপ করে ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। শ্বেতা কিছুটা হকচকিত গেলেও শান্ত থাকলো। এরিস বেডের পাশে সিঙ্গেল সোফায় পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে বসে মুখে একটা সূক্ষ্ম বাঁকা হাসি ফুটিয়ে তুলে শ্বেতাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর খুবই মোলায়েম এবং হাসকি কণ্ঠে বলতে লাগলো, এরিকসন, তোমার এই নতুন রূপ আমাকে যথেষ্ট মুগ্ধ করেছে। কি ধারণা তোমার অভিব্যক্তি, কি তীক্ষ্ণ তোমার এই সুন্দর চোখ জোড়ার চাহনি, কি অদম্য অপ্রতিরোধ তোমার অঙ্গভঙ্গি, তোমার প্রতিটা পদক্ষেপ আর আচরণ আমার বুকে তোমার প্রতি নতুন করে প্রেমের জন্ম দিয়েছে। আফটার অল, বাঘের পার্টনার তো বাঘিনেই হয়। তুমি আবারও সেটা প্রমাণ করে দিলে। হোয়াট আ ফিলিংস। বলে শ্বেতার দিকে সম্মিত দৃষ্টিতে তাকিয়ে থেকে মুখে বাঁকা হাসি ফুটিয়ে তুলে নিজের ডান হাত মুষ্টিবদ্ধ করে বুকের বাঁ পাশে কয়েকটা আলতো ঘুষি বসালো এরিস। শ্বেতা অবাক চোখে তার কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করেই যাচ্ছে। তারপর সে নিজেকে ধাতস্থ করে কিছুটা শক্ত কণ্ঠে এরিসকে বলল, এসব কি আবল তাবল বকছেন আপনি? আপনি এসব কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না মিস্টার খান। এরিস এবার সোজা হয়ে উঠে বসে 2 হাতের আঙ্গুলগুলো একত্রিত মুষ্টিবদ্ধ করে শ্বেতার দিকে সোচারো দৃষ্টিতে তাকিয়ে বেশ শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি আমলতে বলছি? তুমি কিছু বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না শ্বেতা মবশিরা? এরিসের মুখে নিজের নাম শুনে বেশ ঘাবড়ে গেল শ্বেতা। পরক্ষণে নিজের ভয় লুকাতে সেই দৃঢ় কণ্ঠে বলার চেষ্টা করলো, মানে কি বলতে চাইছেন আপনি? আমি শ্বেতা মুবাশিরা নই, মাহিরা সেহরিশ শেখ। আমি শেখ গ্রুপ অফ কোম্পানিজের প্রেজেন্ট সিইও। আপনার তো এসব ভালোভাবেই জানার কথা, নাকি নেশা করে উল্টাপাল্টা কথা বলছেন আপনি?